অন্তর্বর্তী সরকারকে দ্রুত লেভেল প্লেইং ফিল্ড তৈরির আহ্বান। শনিবার বিকেল 4টার মধ্যে দাবি না মানলে ঢাকা উত্তর সিটি অবরোধের ঘোষণা। বাড়ুক আর না বাড়ুক, কিন্তু প্রতি বছর ভর ভাড়া বেড়েই চলছে। সার্ভিস চার্জ যেটা এখন সবচেয়ে বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বছর ঘুরলেই বাড়ে বাসা ভাড়া, জিম্মি ঢাকা চট্টগ্রামের ভাড়াটিয়ারা। খোড়া যুক্তি মালিকদের নৈরাজ্য ঠেকাতে প্রয়োগ নেই আইনের, নজরদারি বাড়ানোর তাগিদ নগরবিদদের। লাখো মুসল্লির অংশগ্রহণে বিশ্ব ইজতেমায় দেশের বৃহত্তম জুমার নামাজ আদায়। দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া, জিকির আজগারে আল্লাহর শ্রেষ্ঠত্বের ধ্বনিতে মুখর তুরাক্তির। প্রবাসের সময় সঙ্গে আছি আমি তুষার আহমেদ ইমন। গণতন্ত্র ফেরাতে ন্যূনতম সংস্কার করে চলতি বছরই নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি ও 12 দলীয় জোট। এজন্য অন্তর্বর্তী সরকারকে দ্রুত লেভেল প্লেইং ফিল্ড তৈরির আহ্বান জানিয়েছেন নেতারা। শুক্রবার সন্ধ্যায় গুলশানে 12 দলীয় জোট ও দুটি ইসলামী দলের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তারা। জানান, দেশের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ রাজনীতি নিয়েও আলোচনা হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ রাজনীতি ও আগামী নির্বাচন নিয়ে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। এরই অংশ হিসেবে শুক্রবার গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে 3টি দলের সঙ্গে আলোচনায় বসে দলটি। 12 দলীয় জোট জমিয়তে উলামায়ে ইসলাম ও খেলাফত ইসলামের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে যুগপৎ আন্দোলনের নেতারা বলেন, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে একসঙ্গে থাকবে দলগুলো। গণতন্ত্র ফেরাতে ন্যূনতম সময়ে প্রয়োজনীয় সংস্কার করে চলতি বছরেই নির্বাচন দাবি বিএনপি ও 12 দলীয় জোটের। অন্তর্বর্তী সরকারকে দ্রুত লেভেল প্লেইং ফিল্ড তৈরির আহ্বান জানান তারা। ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু এখনো আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারি নাই। এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে দেশে জনগণের ভোটের মাধ্যমে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এরকম একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য যা কিছু সংস্কার প্রয়োজন সেগুলো করেই এই নির্বাচনটা হবে। আমরা মনে করি না আর কি যে সেটা করে নির্বাচন করতে খুব বেশি সময় লাগার কথা না। আশা করি অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবার জন্য লেভেল প্লেইং ফিল্ড, সব দলের জন্য সমান সুযোগ এতটা নিশ্চিত করবার জন্য যতটুকু সংস্কার দরকার এতটুকু সংস্কার দ্রুত শেষ করে জাতির বহুল প্রত্যাশিত নির্বাচনের পথে নিয়ে যাবে দেশকে। এদিন নোয়াখালীতে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন বলেন, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে গণঅভ্যুত্থানও ব্যর্থ হবে। যারা দ্রুত নির্বাচন চায় না তারা গণতন্ত্র প্রতিষ্ঠা ও জুলাই আন্দোলনের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে। দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র চলছে, হবে সেইটা ষড়যন্ত্রের জয় হবে, জাতির পরে দেওয়া হবে। সুতরাং অনুরোধ, অনধিপতি নির্বাচনের তারিখ ঘোষণা করুন। দেশকে মৌলবাদী রাষ্ট্র আখ্যা দিতে বিদেশি ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাজ্যের চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা আরও উন্নতি হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার সব রিপোর্ট ইতিবাচক বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক মোহাম্মদ আল মামুন। বেগম খালেদা জিয়ার 6 জন ব্যক্তিগত চিকিৎসকের মধ্যে 4 জন এরই মধ্যে দেশে ফিরেছেন। এর আগে 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে আসেন 2 বারের এই সাবেক প্রধানমন্ত্রী। ওই দিন স্থানীয় সময় বেলা 11:30টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে থেকে সরাসরি তাকে বিশেষায়িত বেসরকারি হাসপাতাল লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। 17 দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবস্থার কিছুটা উন্নতি হলে হাসপাতাল থেকে উত্তর লন্ডনের কিংস্টনে ছেলে তারেক রহমানের বাসায় যান বেগম জিয়া। বর্তমানে সেখানেই 2 জন ব্যক্তিগত চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। তরুণদের রাজনীতির স্বপ্ন সহ্য হচ্ছে না অনেকের।
এমন মন্তব্য করে জাতীয় নাগরিক কমিটি বলছে, বিচারের আগে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের কোনো সুযোগ দেবে না দেশের জনগণ। রাজধানীর শান্তিনগরে মতবিনিময় সভায় নেতারা বলেন, ফেব্রুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র না দিলে আন্দোলনে নামবেন তারা। এদিকে জুরাইনে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ সভায় গণ অধিকার পরিষদের নেতারা বলেন, শহীদ পরিবারের পাশে না দাঁড়িয়ে ছাত্র উপদেষ্টাদের মনোযোগ এখন নতুন রাজনৈতিক দল গঠনে। শুক্রবার রাজধানীর জুরাইনে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও জনসভার আয়োজন করে গণ অধিকার পরিষদ। এ সময় দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, শহীদ পরিবারের পাশে না দাঁড়িয়ে ছাত্র উপদেষ্টাদের মনোযোগ এখন নতুন রাজনৈতিক দল গঠনে। সভায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, জুলাই অভ্যুত্থানের সুফল যেন কেউ একা কক্ষিগত করতে না পারে সেদিকে সবার নজর রাখতে হবে। তোমরা বিশাল বিশাল হাটাম দেখাও, নতুন নতুন দল গঠন করবা, এই আহত ভাইদের এবং শহীদ পরিবারের খোঁজ কেন তোমরা নাওনি? এই জুলাই গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে তাদের স্বীকৃতি দানের উদ্যোগ গ্রহণ করার জন্য আহ্বান জানাই। এই জুলাই গণ অভ্যুত্থানকে যেন কেউ কুক্ষিগত করতে না পারে সেজন্য আমরা সকলকে সতর্ক হওয়ার আহ্বান জানাই। এদিকে রাজধানীর শান্তিনগরে মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক কমিটি। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের এখন দেশ পরিচালনায় দেখতে চায় জনগণ দাবি করে নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনের অভিযোগ, নতুন রাজনীতির স্বপ্ন সহ্য হচ্ছে না অনেকের। তারা আন্দোলনে এসেছে, আন্দোলন করেছে, জীবন দিয়েছে, তাদের মধ্যে থেকে যারা বেঁচে আছে তারা কেন নতুন করে রাজনীতির স্বপ্ন দেখবে? এটা অনেকের সহ্য হচ্ছে না, পছন্দ হচ্ছে না। কিন্তু আমরা স্পষ্ট করে বলি, এই বাংলাদেশের সামনের দিনে আর কোনো ফেসিবাদ যাতে না আসে, বাংলাদেশের মানুষ যেন মানবিক মর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারে, এমন এক রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে এদেশের তরুণ সমাজ এগিয়ে এসেছে। দেশের মানুষের নাগরিক অধিকার নিয়ে বেঁচে থাকার রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে তরুণ সমাজকে নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জাতীয় নাগরিক কমিটির। এদেশের রাষ্ট্র ব্যবস্থায় আমান নবী, সময় সংবাদ, ঢাকা। দল গঠন করে ছাত্রদেরকে দেশের পরিবর্তনের অংশীদার হওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শুক্রবার শাহবাগে ছাত্র ফেডারেশনের 40তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি। সাকি আরও বলেন, প্রতিটি বিপ্লব একটি নতুন শাসনের দাবি রাখে। বাংলাদেশের মানুষও পরিবর্তন চায়। এই আকাঙ্ক্ষা পূরণে সারা দেশের ছাত্রদের সংগঠিত হতে হবে। এ সময় জুলাই বিপ্লবে আহতদের যথাযথ চিকিৎসা, নিহতদের পরিবারকে সহযোগিতার মধ্য দিয়ে শহীদদের মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। আমরা কি এই শহীদের আত্মত্যাগ 30,000-এর উপরে যারা আহত হয়েছেন এখনো কাতরাচ্ছেন, হাজারো ছাত্র শ্রমিক তরুণ যাদের চোখ অন্ধ হয়ে গেছে, হয় পুরোপুরি না হয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে প্রশ্ন, বাংলাদেশ তাদের এই আত্মত্যাগের যে পরিণতি, একটা সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, মানবিক মর্যাদার বাংলাদেশ এবং সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ তৈরি হবে কিনা। আওয়ামী লীগের আমলে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উপর জুলুমের পর্বত চাপিয়ে দেয়া হয়েছিল বলে দাবি করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকাতে কাজ করবে তার দল। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে এক স্মরণ সভায় অংশ নিয়ে তিনি কথা বলেন। এদিকে ফ্যাসিস্ট সরকারের সময়ে গুম, হত্যা ও গণহত্যার বিচার দাবিতে গণমিছিল করেছে ছাত্র শিবির। শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আওয়ামী লীগ সরকারের সময়ে গুম, খুন সহ গণহত্যার বিচার দাবিতে আয়োজন করা হয় এই গণমিছিলের। জাতীয় প্রেস ক্লাব, সুপ্রিম কোর্ট ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয় মিছিল। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশে শিবির নেতারা দাবি করেন, গণ অভ্যুত্থান পরবর্তী ঐক্যে ফাটল ধরিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে একটি পক্ষ। গণহত্যার বিচার দেরি হওয়ায় সরকারের সমালোচনা করেন তারা। দাবি জানান আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিতে কার্যকর উদ্যোগ নেয়ার। আপনাদেরকে এখানে বসানো হয়েছে এ ছাত্র জনতার গণহত্যার বিচার নিশ্চিত করার জন্য। আমরা দেখেছি এখনো পর্যন্ত যারা আহত, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের চিকিৎসা সেবা এখনো নিশ্চিত করা হয় নাই। ছাত্র জনতার কোনো ঐক্যের ফাটল ধরানো যাবে না।
যারাই আমাদের ঐক্যের ফাটল ধরানোর ষড়যন্ত্র করবে তাদেরকে রুখে দিতে হবে। এদিকে শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামের মহিলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাফেজা আসমা খাতুনের স্মরণ সভায় অংশ নেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে ফ্যাসিবাদী শাসনের সময় বিভিন্ন জুলুম নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আর কখনো যেন ফ্যাসিবাদ ফিরে না আসে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। জুলুমের মহাপর্বত আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আপনজন থেকে বিদায় নিতে পারবো না, আপনজনকে বিদায় দিতে পারবো না, সবার সাথে দোয়ায় শরীক হতে পারবো না। থেকে আমরা যেন উপযুক্ত শিক্ষা নিতে পারি গোটা জাতি, একই পথে আর যেন কেউ পা না বাড়াই। হটকারিতা, ফেসিজম কারোর জন্যই দুনিয়ায় কল্যাণকর না, আখিরাতেও কল্যাণকর না। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর গণতান্ত্রিক দেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে সংস্কারের বিকল্প নেই বলেও মনে করেন জামাত শিবির নেতারা। আন্তরিক ছিলেন, নিষ্ঠাবান ছিলেন। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, শনিবার বিকেল 4টার মধ্যে সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা সহ 7 দফা দাবি না মানলে ঢাকা উত্তর সিটি অবরোধের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। কর্মসূচির আওতায় থাকবে রেল ও সড়ক পথ। শুক্রবার রাত 11টায় তিতুমির কলেজের সামনে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। জানান, ইজতেমা চলায় মুসল্লিদের ভোগান্তি বিবেচনায় ভোর 6টা থেকে বেলা 11টা পর্যন্ত ব্লকেট শিথিল থাকবে। তবে তাদের চলমান আমরণ অনশন কর্মসূচি অব্যাহত থাকবে। অনশন করা 2 শিক্ষার্থী অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলেও জানান শিক্ষার্থীরা। এদিকে বিক্ষোভের কারণে মহাখালী থেকে গুলশান সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। 7 দফা দাবি মেনে নিয়ে তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়া হলে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য পালন করা হবে। রেল ও সড়ক পথ উক্ত কর্মসূচির আওতাভুক্ত থাকবে। আগামী দিনের 4টার ভেতর যদি মন্ত্রণালয় থেকে রাষ্ট্রীয় দায়িত্ববানের জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করা না হয়, তিতুমির বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি না দেওয়া হয়, আমরা বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি অর্থাৎ উত্তর সিটিকে আমরা ব্লক করে দিতে বাধ্য হব। আল্লাহর শ্রেষ্ঠত্বের ধ্বনিতে মুখর টঙ্গীর তুরাক্তির বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম দিনে জুমার নামাজে ঢল নামে মুসল্লির। মূল ময়দান ছাপিয়ে সড়ক ও অলিগুলিতেও নামাজ আদায় করেন তারা। দোয়া করেন দেশ ও জাতির মঙ্গলের জন্য। খিত্তায় খিত্তায় তালিমি বয়ান আর জিকির আজগারে মশগুল মুসল্লিরা। তোহা খান তামিমের রিপোর্ট। শুক্রবার মাগরিবের নামাজের পর স্বল্প আলোর মধ্যেই বয়ানের মুগ্ধতা ছড়িয়ে পড়ে পুরো ইজতেমা ময়দানে। মাওলানা আহমদ লাটির বক্তৃতার মাধ্যমে কার্যক্রম শুরু হয় সন্ধ্যার। এছাড়া খিত্তায় খিত্তায় চলে দ্বীনি আলোচনা। দিনভর কোরআন এবং হাদিস থেকে নানা নসিহতমূলক বক্তব্য শুনে নিজেকে কল্যাণের পথে পরিচালিত করার দীক্ষা নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। দিনের এ মেহনত আল্লাহর নৈকট্য লাভের আশায়। পাপ মুক্ত করবার লেগে আসি, বয়ান শিখি, নমাজ শিখি, কায়দা কানুন জানি। পৃথিবীর আনাচে কানাচে এই দাওয়াতের কাজ পৌঁছাচ্ছে শুধু ইজতেমার কারণে। এই দাওয়াতের কাজ যতদিন থাকবে ততদিন এই দিন ঠিক থাকবে। এর আগে জুমার নামাজে আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয় টঙ্গীর তুরাক্তির। সিজদা অবনত অবস্থায় বান্দা নিজেকে সঁপে দিয়ে আত্মসমর্পণ করেন মহান রবের কাছে। 160 একরের মূল ময়দান ছাড়াও আশপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে। দেশ ও জাতির মঙ্গল কামনায় হাত তোলেন আল্লাহর দরবারে। 58তম বিশ্ব ইজতেমার জুমার নামাজে অংশ নেন লাখো মানুষ। দেশের সবচেয়ে বড় এ জামাতে অংশ নিতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে করেন মুসল্লিরা। আমাদের যে হেদায়েতের ক্ষুধা, এই ক্ষুধাকে যেন আমরা ভক্ষণ করতে পারি। আমাদেরকে সকল গুনাহ থেকে আল্লাহ তাআলা মাফ করে দেন এবং জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ যেন কবুল করিয়ে নেয়। বিশ্ব ইজতেমাকে জুড়িয়া করি সমস্ত বিশ্বের মুসলমানদের হেদায়েতের ফসলা আল্লাহ তাআলা যেন করিয়া দেয়। ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপে অংশ নেন 41 জেলা ও ঢাকার একাংশের মানুষ। লাখো মানুষের গণজমায়েতে ধর্মপ্রাণরা বলছেন, জুমার নামাজের কাতারের মতো বৈষম্যহীন আর ঐক্যের সমাজ প্রতিষ্ঠা করতে কাজ করবেন তারা। 2 ধাপের টানা 6 দিনের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হবে আগামী 5 ফেব্রুয়ারি। তোহা খান তামিম, সময় সংবাদ,
টঙ্গী, গাজীপুর। পিলখানা হত্যাযজ্ঞের শিকার সেনা কর্মকর্তাদের পরিবার ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন না বলে জানিয়েছেন জাস্টিস ফর বিডিআর। একই সঙ্গে সংশোধিত ৬ দফা দাবি উত্থাপন করেছে সংগঠনটি। গেল ২৯ জানুয়ারি বিডিআর সদস্যদের ঢালাওভাবে জামিন দেয়ায় ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কা জানান পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের পরিবার ও বেঁচে ফেরা সেনা কর্মকর্তারা। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করে জাস্টিস ফর বিডিআর। এতে অংশ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার বলেন, নির্দোষ ও সাজা ভোগ করাদের মুক্তির জন্য আন্দোলন চলছে। পাশাপাশি যারা পিলখানা হত্যাকাণ্ডের হোতা ও দোষী তাদের বিচার নিশ্চিত করার জন্য কাজ করছেন তারা। আমরা কোনো প্রকার কোনো ন্যায় বিচারকে বাধাগ্রস্ত করতে আসিনি। যেখানে অবিচার হয়েছে আমরা সেখানে প্রশ্ন তুলছি। আপনাদের সাথে যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের সুবিচার আমরা চাই। তাই আপনারা ভয় পাবেন না বা কোনোভাবে শঙ্কিত হবেন না। পার্বত্য শান্তি চুক্তির বাস্তবায়ন সহ আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সিপিবির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স। শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে আদিবাসীদের আত্মপরিচয় এবং অস্তিত্ব রক্ষার সংগ্রাম জোরদারের লক্ষ্যে আয়োজিত গণসমাবেশে এই আহ্বান জানান তিনি। বাংলাদেশ আদিবাসী ফোরাম আয়োজিত গণসমাবেশে পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি পুনর্বহাল, এনসিটিবির সামনে হওয়া হামলার বিচার এবং ৫% আদিবাসী কোটা সংরক্ষণের দাবি সহ ১২ দফা দাবির কথাও উঠে আসে। আজকের এই সমাবেশ থেকে আমি অনতিবিলম্বে ওই পাঠ্যপুস্তকে যে গ্রাফিতি বাতিল করা হয়েছে ওইটাকে পুনঃপ্রতিষ্ঠা পুনর্ছাপার দাবি করছি। একই সাথে এই সরকারকে এই ঘোষণা দেওয়ারও দাবি করছি যে আমরা প্রস্তাব করে যাব আদিবাসীদের যত সংকট আছে, পার্বত্য চুক্তির বাস্তবায়ন, আমাদের সংবিধানের স্বীকৃতি আর ভূমি সংস্কার গঠন সহ অন্যান্য দাবি আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা মানতে বাধ্য হবে। এই সুপারিশ আপনারা করে যান। সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল লিটার প্রতি ১ টাকা করে। মধ্যরাত থেকেই কার্যকর হচ্ছে নতুন দাম। শুক্রবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, সংশোধিত মূল্যহার অনুযায়ী ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের লিটার প্রতি দাম গুনতে হবে ১০৫ টাকা করে, আর অকটেন ১২৬ টাকা ও পেট্রোলের লিটার প্রতি দাম ১২২ টাকা নির্ধারণ করা হয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে প্রতি মাসের শুরুতেই ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হচ্ছে। সে ধারাবাহিকতায় ফেব্রুয়ারি মাসের জন্য দেশে জ্বালানি তেলের দাম নির্ধারণ করে শুক্রবার রাতে প্রজ্ঞাপন জারি করা হয়। কয়েক সপ্তাহ ধরে চড়ে থাকা মুরগির বাজারে দাম কমতে শুরু করেছে। তবে সুখবর নেই চালের দামে। শুল্ক কমিয়ে আমদানির পরও বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব ধরনের চাল। বরাবরের মতোই চালকল মালিক ও আমদানিকারকদের দুষছেন পাইকারি বিক্রেতারা। মাসখানেক থেকে চড়ে থাকা চালের বাজারে সুখবর নেই রাজধানীর কারওয়ান বাজারের বিক্রেতাদের কাছে। কেজি প্রতি ৬ থেকে ৮ টাকা বেড়ে যাওয়ার পর শুল্ক কমিয়ে আমদানির সরকারি উদ্যোগ কাজে আসেনি। চাহিদার উপরের দিকে থাকা মিনিকেট বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮২ টাকায়, বিড়ি ২৮ বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকায়, আর নাজির শাল কিনতে গুনতে হচ্ছে ৮২ থেকে ৯০ টাকা। এলসিরা সরকারি মাধ্যমে করলে সবচেয়ে ভালো হয়। কোম্পানিরা করার কারণে এই কোম্পানিরা এই চালগুলো নিয়ে নিজেদের কোম্পানির ভিতরে ভরতেছে, এই কারণেই দামটা কমতেছে না। পারতেছে যারা কিনতেছে, আর যারা পারতেছে না তাদের তো সমস্যা। ভালো চাল তো ভাত খেতেই পারবে না, উপর থেকে ব্যবস্থা না নিলে এগুলো তো ঠিক হবে না। তবে কিছুটা স্বস্তি মিলেছে মুরগির বাজারে। গত সপ্তাহে ২০০ টাকার ব্রয়লার মুরগি সপ্তাহ ব্যবধানে ১৫ থেকে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৮৫ টাকায়। কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমেছে সোনালী মুরগির দামও। কমের কারণ হলো আপনার বিয়ে পিকনিক কমে গেছে, সামনের রমজান মাস আসতেছে, বেচা বিক্রি কম হবে, এই কারণে এখন আমরা খামারগুলো হালকা করতেছে। বাজারটা এভাবে কেন ওঠানামা করতেছে, একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকা উচিত। দাম কমতির খবর আছে মাছের বাজারেও। বড় আকারের মাছের দাম ১০০ থেকে ১৫০ টাকা কমার খবর জানাচ্ছেন বিক্রেতারা। তবে আসন্ন রমজানে বাড়তে পারে দাম। সামনে শবে বরাত আসতেছে, রমজান আসতেছে, একটু বাড়তে পারে। ক্রেতারা সবচেয়ে বেশি স্বস্তি পাচ্ছেন সবজির দামে। যেটা সর্বনিম্ন ভালো
ওটা একটু দাম বেশি ভালো আর কি, 5 টাকা বাড়তি। এখন সবজির দাম কম আছে পাইকারদের কাছে, প্লাস খুচরাতে আমরা ওটা মানে কম পাই না। বাজারে 5 টাকা কমে নতুন আলু পাওয়া যাচ্ছে কেজি প্রতি 20 টাকায়, আর পেঁয়াজ মিলছে 50 টাকা কেজি দরে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে প্রতি বছর কোনো কারণ ছাড়াই বাড়ি ভাড়া বাড়ানো যেন নিয়মে পরিণত হয়েছে। আইনি বাধ্যবাধকতার তোয়াক্কা না করে নিজ নিয়মে বাড়ি ভাড়া বাড়িয়ে চলেছেন বাড়িওয়ালারা। লাগামহীন বাসা ভাড়া নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ চান ভাড়াটিয়ারা। অন্যদিকে নগরবিদ ও আবাসন বিশেষজ্ঞরা বলছেন, ভাড়া নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর পাশাপাশি এই খাত থেকে রাজস্ব আদায় করা গেলে লাভবান হবে সরকার। মেহেদী হাসানের রিপোর্ট। অতিরিক্ত জনসংখ্যার চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে রাজধানী ঢাকা। বিভিন্ন পরিসংখ্যান বলছে 306 বর্গ কিলোমিটারের এই শহরের বর্তমান জনসংখ্যা 2 কোটিরও বেশি। জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বাসা ভাড়া। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে বছর বছর বর্ধিত বাড়ি ভাড়ায় নাভিশ্বাস উঠেছে কর্মজীবীদের। 7 বছর যাবৎ চম্পাপালের বসবাস ধানমন্ডিতে। আয়ের সঙ্গে সঙ্গতি রেখে খুঁজতে বেরিয়েছেন বাসা। কথা প্রসঙ্গে তিনি জানান, পছন্দের বাসায় উঠতে গুনতে হবে বাজেটের দ্বিগুণ ভাড়া। 1200 স্কয়ার ফিট বলেই আমি 40,000 টাকা ভাড়া বাড়াবো, প্লাস তার সাথে সার্ভিস চার্জ, যেটা এখন সবচেয়ে বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিছু কিছু জায়গায় সার্ভিস চার্জ 8,000 টাকা চাচ্ছে। আমার রেন্টের থেকে অনেকটা বেড়ে যাচ্ছে। এলাকা ভেদে যেখানে অনেক সচ্ছল মানুষও হিমশিম খাচ্ছে বাড়তি ভাড়ার কাছে, সেখানে মধ্য ও স্বল্প আয়ের মানুষের কাছে এটা এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। দিনমজুর রিক্সা চালাইয়া ডেলি 400-500 টাকা কামাইয়া আমার অনেক কষ্ট হয়ে যায়। আমার পরিবার চালাই না, খুবই আমার হিমশিম খাইতে হয়। এবার 2000 টাকা আরও বাড়ছে। বাসা খুঁজতেছি একটু সাইডে, যেন বাসা ভাড়া একটু কম হইলে, আসলে ভাই বুঝেন না, ঢাকার বাসায় অনেক খরচ এমনিই হয়ে যায়। ক্যালেন্ডারে পাতা ঘুরে জানুয়ারি এলেই যেমন বেড়ে যায় বাসা ভাড়া, তেমনি সরকারি অর্থে মেট্রো রেল নির্মিত হলেও বাড়ির মালিকের যেন পোয়াবারো। যে কারণে এই মিরপুর অঞ্চলে মেট্রো রেল চালুর পর থেকেই হু হু করে বেড়েছে বাসা ভাড়া। বাংলাদেশ ভাড়াটিয়া পরিষদের তথ্য বলছে, গেল 10 বছরে রাজধানীতে ভাড়া বেড়েছে 5 গুণ। ভাড়াটিয়াদের পক্ষে কথা বলা এই সংগঠন বাড়তি ভাড়ার যৌক্তিকতা চ্যালেঞ্জ করে একাধিক সরকারি দপ্তরের দ্বারস্থ হলেও আসেনি কোনো সমাধান। বারবার আমরা যাচ্ছি, কিন্তু আমাদের কোনো কথা কর্ণপাতও করছে না বাড়িওয়ালারা। সরকার তো কোনো কথাই বলতেছে না। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, যারাই বলেন, তারা কেউ কোনো কথা বলতে রাজি নয়। কারণ এর মালিকানা আসে তো তারাই। বাসা ভাড়ার জন্য মোট আয়ের 30% নির্ধারিত থাকলেও এলাকা ভেদে তা দ্বিগুণ হয়। নিরাপদ আবাসন নাগরিকদের মৌলিক অধিকার উল্লেখ করে স্থপতি ও নগরবিদরা বলছেন, ভাড়া নিয়ন্ত্রণে আইন প্রয়োগের ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার। সরকার যদি কোনো একটা সংস্থা তৈরি করে, ভাড়াটিয়া যদি সেখানে যদি আমরা ভাড়াটা জমা দিই, সেটা একটা পার্সেন্টেজ সরকার কিন্তু পুরো প্রক্রিয়া থেকে নিতে পারে। বিশ্বের অনেক দেশে এভাবেই জিনিসটা চালু হয়। কারণটা যে সব যদি সরাসরি বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার মধ্যে সংযোগ থাকে, তাহলে কিন্তু যত ধরনের আইনই করেন, সে আইন দিয়ে তাদেরকে বাধা যাবে না। ভাড়া নিয়ন্ত্রণে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করা হয়েছে 1991 সালে। প্রায় 3 যুগ পেরোলেও গঠিত হয়নি স্বতন্ত্র নিয়ন্ত্রক সংস্থা, নজরদারির জন্যও নেই কোনো মনিটরিং সেল। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে বন্দরনগরী চট্টগ্রামের বাসা ভাড়া। সঙ্গে সার্ভিস চার্জ অ্যাডভান্স প্রথাও ভাড়াটিয়াদের জন্য হয়ে উঠেছে গলার কাটা। গৃহকর পরিশোধ, মজুরি বৃদ্ধি, দারোয়ানদের বেতন সহ নানা কারণে বাড়তি ভাড়া নেয়ার পক্ষে যুক্তি দাঁড় করানোর চেষ্টা বাড়ির মালিকদের। ভাড়াটিয়াদের জিম্মি করে 15 থেকে 20% হারে বাসা ভাড়া বাড়ছে বলে জানিয়েছে ক্যাব। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামে 70 থেকে 80 লাখ মানুষের বসবাস। নগরে বসবাসরতদের মধ্যে 70 থেকে 80% ভাড়াটিয়া। বছরের শুরু থেকে শুরু হয় নগর জুড়ে বাসা বদলের হিড়িক। বেশি ভাড়া দিতে না পারায় সীমিত আয়ের মানুষের চাহিদা থাকে কিছুটা কম ভাড়ার বাসায়। নতুন বছর আসতেই বাসা ভাড়া বাড়ানো যেন নিয়মে পরিণত হয়েছে। আবার বাড়িওয়ালার স্বঘোষিত সার্ভিস চার্জের নামেও ভাড়া বাড়ানোর অভিযোগ রয়েছে। সেই সঙ্গে নতুন বাসায় উঠতে গেলে অ্যাডভান্সের নামে কয়েক মাসের বাড়ি ভাড়া একসঙ্গে দেওয়ার অলিখিত নিয়মও রয়েছে। বেসরকারি চাকরিজীবী মানুষের বেতন বাড়ুক আর না বাড়ুক, কিন্তু প্রতি বছর ঘর ভাড়া বেড়েই চলছে। মিনিমাম 2 মাসের অ্যাডভান্স দিতে হয়,
যে কোনোভাবে ওনারা না হয় ভাড়া দিতে চায় না। গৃহকর পরিশোধ করা, নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধি, মজুরি বৃদ্ধি, দারোয়ানের বেতন, বিদ্যুৎ জ্বালানির দাম বাড়ানোর কারণে কিছুটা বাড়তি ঘর ভাড়া নিতে হচ্ছে বলে যুক্তি বাড়ির মালিকদের। দারোয়ান আগে আমরা 7-8 হাজার টাকা দিয়ে নিতাম, এখন 15-20 হাজার টাকা লাগে, এই জন্য সামথিং একটু বাড়াতে হয়। নানা অজুহাতে ভাড়াটিয়াকে জিম্মি করে প্রতি বছর 15 থেকে 20% হারে ঘর ভাড়া বাড়ানো হচ্ছে বলে জানান কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এক একটা সময় এক এক ধরনের অজুহাত নিয়ে এসে তারা ভাড়াটা বাড়ান, কিন্তু ভাড়া অনুযায়ী তার যে প্রাপ্য সুবিধা ভাড়াটিয়াকে দিবেন সেই বিষয়গুলো নেই। চট্টগ্রামে 25 থেকে 30 বছরে বাড়ি ভাড়া বেড়েছে প্রায় 450 থেকে 500%। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রাম নগরীর 21টি খাল খননে 10 কোটি টাকা বরাদ্দ থাকলেও কাজের কাজ কিছুই হয়নি। সুফল মেলেনি জলাবদ্ধতা নিরসনে 8.5 কোটি টাকা খরচ করেও। শুক্রবার দুটি খাল পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় সিটি মেয়র জানান, এবার প্রধান উপদেষ্টার তদারকিতে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করা হয়েছে। বন্দরনগরী চট্টগ্রামে বড় সমস্যা জলাবদ্ধতা নিরসনে খাল খনন প্রকল্প হাতে নেয় কর্তৃপক্ষ। যদিও 34টির মধ্যে 21টি এখনও খনন হয়নি। এর আগে নগরীর বিভিন্ন খাল পরিদর্শনে আসেন 3 উপদেষ্টা। এবার ছুটে এলেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। শুক্রবার সকালে চট্টগ্রামের বারোইপাড়া ও সুন্নিয়া মাদ্রাসা খাল পরিদর্শন করেন উপদেষ্টা আদিলুর রহমান খান। জানান, বিগত সরকারের আমলে জলাবদ্ধতা ও খাল খননের নামে অনিয়ম, দুর্নীতি ও লুটপাট হয়েছে। আগামী বর্ষার আগে যেন এটা একদম চলে যাওয়ার মতন অবস্থা হয়, এই বর্ষার পরের বর্ষার আগে সেই জায়গায় আমরা নিয়ে যাওয়ার জন্য কাজ করছি। এ সময় মেয়র জানান, প্রধান উপদেষ্টার তদারকিতে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় তৈরি হয়েছে। আমাদের সাথে সিডিএ, পানি উন্নয়ন বোর্ড, ওয়াসা সহ অন্যান্য সেবা প্রদানকারী সংস্থাগুলো আছে, তাদের সাথে একটা সমন্বয় এর মাধ্যমে আমরা কাজ করছি। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে 3 সংস্থার সমন্বয়ে 14,000 কোটি টাকা মেগা প্রকল্প হাতে নেওয়া হয়। ইতিমধ্যে 8,500 কোটি টাকা খরচ হলেও দৃশ্যমান হয়নি উন্নয়ন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। পান্থকুঞ্জ পার্ক রক্ষায় 50তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে একদল তরুণ। বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের ব্যানারে বিকেলে এ উপলক্ষে এক নাগরিক সমাবেশও অনুষ্ঠিত হয়। এ সময় পার্ক ও হাতির ঝিল ধ্বংস করে এফডিসি থেকে পলাশী পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সংযোগ সড়কের নির্মাণ কাজ বন্ধের দাবি জানান তারা। নগরবাসীকে বিশুদ্ধ বাতাসে শ্বাস নেওয়ার আশ্বাস দিয়ে বছরের পর বছর ধরে সিটি কর্পোরেশনের সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে কারওয়ান বাজারের পান্থকুঞ্জ। এবার এলিভেটেড এক্সপ্রেসওয়ের বলি হচ্ছে পার্কটি। এরই মধ্যে কেটে ফেলা হয়েছে 40 প্রজাতির প্রায় 2000 গাছ। ভারী ভারী যন্ত্রাংশ, খোঁড়াখুড়ির চিহ্নে বিবর্ণ হওয়া পার্কটি রক্ষায় শুক্রবার বিকেলে মানববন্ধন করেন এলাকাবাসী। এতে অংশ নেয়া শিশুদের হাতেও ছিল সবুজ টিকিয়ে রাখার প্ল্যাকার্ড। এই ব্রিজ বানানোর জন্য আমাদের খেলা নষ্ট হয়ে গেছে। আমি এখানে খেলতাম, আমি ওর সাথে খেলতাম, কিন্তু এখন আমি খেলতে পারছি না। ধ্বংসাত্মক কাজ চলতেছে, আমরা এই পরিবেশটাকে ঠিক করার জন্য আমরা এখানে দাঁড়াইছি। এই মাঠটি যদি হারিয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে তখন এই বাচ্চাগুলো তখন তারা কোথায় যাবে? আমরা এই আন্দোলন চালিয়ে যাব, কোনোভাবেই আমরা এখান থেকে সরে আসব না। এদিকে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের ব্যানারে 50তম দিনের মতো পান্থকুঞ্জে অবস্থান করেছেন কয়েক তরুণ। এই উপলক্ষে বিকেলে পান্থকুঞ্জে 50 দিন শীর্ষক নাগরিক সমাবেশের আয়োজন করেন তারা। নগর পরিকল্পনাবিদ ও পরিবেশ আন্দোলনকারীরা বলেন, মেগা প্রকল্পের নামে প্রকৃতি প্রতিবেশবিহীন শহরে এমন কার্যক্রম গ্রহণযোগ্য নয়। এই পার্কটা কি র‍্যাম্প নামানোর জায়গা? একটা পার্কে কি এলিভেটেড এক্সপ্রেসওয়ে র‍্যাম্প নামার কথা? তাহলে যেই যুক্তিতে আপনি 2 বছর আগে কলম ধরেছিলেন, এখন আপনি দায়িত্ব, যখন আপনার হাতে ক্ষমতা আছে যেটাকে রিভিউ করার, এটাকে রিভাইজ করার, সেই দায়িত্ব আপনি কেন পালন করছেন না? বিগত সরকারের যেই অনেক প্রকল্প, যে প্রকল্পগুলো গণমুখী না, বরঞ্চ যে প্রকল্পের কারণে আমাদের বাংলাদেশের স্বার্থ বিনষ্ট হবে, এই ধরনের প্রকল্প রিভিউ করা, ক্ষেত্র বিশেষে বাতিল করা, আমরা এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নাড়াচাড়া দিচ্ছি না। প্রকল্পের যে কি বিধ্বংসী হবে যদি এটাকে হতে দেওয়া হয়, সেটা সম্পর্কেও আমরা জানলাম। এই এলাকার মানুষ শুধু
ক্ষতিগ্রস্ত হবে তা না, সারা ঢাকা শহরই ক্ষতিগ্রস্ত হবে। এফডিসি থেকে পলাশী পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সংযোগ সড়ক নির্মাণ করতে ইতোমধ্যে হাতিরঝিল অংশে ভরাট করা হয়েছে। এর প্রতিবাদও জানান পরিবেশবাদীরা। পরিবারের বাচ্চাদের মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। শনিবার পর্দা উঠছে মাসব্যাপী অমর একুশে বইমেলার। এবার মেলায় উস্কানিমূলক লেখা প্রকাশ ঠেকাতে বিশেষ নজরদারি থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। এছাড়া নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভির আওতায় থাকবে পুরো এলাকা। কেউ কাঠকাটায় ব্যস্ত, কেউ আবার দিচ্ছেন তুলির আঁচড়, কেউ তাকে তাকে সাজাচ্ছেন বই। ধীরে ধীরে সেজে উঠছে বাংলা একাডেমি প্রাঙ্গণ। হাতুড়ি পেরেক আর রং তুলি নিয়ে স্টল সাজানোর কাজে ব্যস্ত শ্রমিকরা। তাদের কাজের গতি বলে দিচ্ছে দরজায় কড়া নাড়ছে বাঙালির প্রাণের অমর একুশে বই মেলা। বছরে একবার আসে তো মোটামুটি আনন্দ সহিত আমরা কাজ করি। অনেক ভালো লাগতেছে, কাজ করতেছি। তো চলে যাব, কাজ শেষ হয়ে যাবে 1 তারিখে, মেলা যখন উদ্বোধন হয়ে যাবে। বিগত কয়েক বছরের তুলনায় বাণিজ্যিক হবে এবারের মেলা, এমনটাই প্রত্যাশা প্রকাশকদের। এবার মেলা অন্যান্য বারের তুলনায় একটু বাণিজ্যিক হবে বলে আমরা আশা করি। পাঠকদের জন্য প্যাভিলিয়ন স্বরূপ আমাদের বিভিন্ন চমক থাকবে। পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে আসলে কিছু বোঝা যাচ্ছে না যে কি হতে পারে, কি মানুষ একটু আতঙ্কের মধ্যে আছে। শুক্রবার সকালে মেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেখতে আসেন ডিএমপি কমিশনার। জানান 24 ঘন্টা বিশেষ নজরদারির আওতায় থাকবে পুরো এলাকা। 15 বিস্ফোরক দ্রব্য, দাহ্য পদার্থ, মাদক যাতে প্রবেশ না করে তাদের জন্য আমাদের ব্যাপক তল্লাশি থাকবে এবং কোনো বইয়ের ভিতরেই উস্কানিমূলক কথা লেখা আছে এটার জন্য ওরা স্ক্যানিং করে ভেটিং করে স্টলে উপস্থাপন করেন। আপাতত দৃষ্টিতে আমি কোনো আশঙ্কা দেখি না। এবারের বইমেলা হবে পলিথিন মুক্ত। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে জুলাই চত্বর, যেখানে ফুটিয়ে তোলা হবে গণ অভ্যুত্থানের চিত্র। রাত পোহালেই ভাষার মাস ফেব্রুয়ারি, তার সঙ্গেই সঙ্গতি রেখে দ্বার খুলবে বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলার। লেখক, পাঠক ও প্রকাশকদের পদচারণায় মুখরিত হবে সাহিত্যাঙ্গন, উন্মোচিত হবে সৃজনশীলতার নতুন দ্বার। সেই প্রস্তুতি চলছে দিনভর নানা ব্যস্ততায়। দীর্ঘ 16 বছরের স্বৈরশাসনের অবসানের পর নতুন বাংলাদেশে বইমেলার এই আয়োজন ফিরে পাবে নতুন প্রাণচাঞ্চল্য, সেই প্রত্যাশাই সকলের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। তথ্যবিহীনভাবে শেষ হলো 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবছর রফতানি আদেশ নিয়ে কোনো তথ্য নেই আয়োজক সংস্থা ইপিবির কাছে, আর এ বিষয়ে কোনো ধারণা নেই বাণিজ্য উপদেষ্টার। তবে গত বছরের তুলনায় 50% বেশি ভ্যাট আদায়ের তথ্য দিয়েছেন তিনি। ইজারাদের তথ্য, মাসব্যাপী মেলায় দর্শনার্থী সমাগম হয়েছে প্রায় 20 লাখ। শেষ মুহূর্তে উৎসবের আমেজ। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা নামল লাখ লাখ দর্শনার্থীকে সঙ্গে নিয়ে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকালের ভিড় সন্ধ্যায় হয়েছে দ্বিগুণ। শেষ দিনে বিক্রি বাড়াতে অনেক প্রতিষ্ঠানই দিচ্ছে বাড়তি ছাড়, ক্রেতারাও মগ্ন কেনাকাটায়। ডিসকাউন্টে একটা শাল কিনছি, আরও দেখতেছি কোনো কিছু পেলে ডিসকাউন্টে নেব। যেহেতু আমরা অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করেছি, তারা আমাদেরকে গিফট হ্যাম্পারও দিয়েছে। এবছরে বাণিজ্য মেলা আমরা খুবই ভালো সাড়া পেয়েছি। ক্লোজিং টাইমেও কাস্টমারগুলোকে আমরা বলেও বিদায় করতে পারছি না। এবারের আসরে 30 লাখের মতো দর্শনার্থীর প্রত্যাশা থাকলেও হয়েছে প্রায় 20 লাখ। তাই তো সময় বাড়ানোর দাবি ছিল ইজারাদারের। বাণিজ্য উপদেষ্টা স্যারের কাছে উদ্দেশ্য বলছিলাম, আমি বিবির যে চেয়ারম্যান স্যার ওনার উদ্দেশ্য ওনার কাছেও রিকোয়েস্ট করেছিলাম যে মেলাটা ন্যূনতম 3টা দিন বাড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু আমরা ওরকম ভালো কোনো রেজাল্ট পাইনি। নামে আন্তর্জাতিক হলেও মানে খুব একটা আন্তর্জাতিক নয়, সমাপনী অনুষ্ঠানে স্বীকার করেন খোদ বাণিজ্য উপদেষ্টা। আমরা যদিও আন্তর্জাতিক বাণিজ্য মেলা বলি, বাট দুঃখজনকভাবে আমাদের এখানে খুব তেমন কেউ আন্তর্জাতিক অংশগ্রহণকারী আসেন না। এবছর রফতানি আদেশ নিয়ে কোনো তথ্য নেই ইপিবির কাছে। সাংবাদিকদের প্রশ্নের মুখে কোনো ধারণা নেই বলে জানান বাণিজ্য উপদেষ্টা। আমার জানা নেই, যারা এখানে স্টল ছিলেন তারা যদি কিছু পেয়ে থাকেন আমাদেরকে পরে ফর্ম ফিল আপ করে জানাবেন। আমি এই মুহূর্তে আপনাদেরকে বলতে পারছি না। এখান থেকে রপ্তানি আদেশের ওই রকম সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। তবে গত বছরের চেয়ে 50% বেশি ভ্যাট আদায় হয়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। শীত মৌসুমকে ঘিরে সংযুক্ত আরব আমিরাত পরিণত হয়েছে উৎসবের নগরীতে। প্রবাসী বাংলাদেশিরা শীতের আমেজ উপভোগ করতে নানা উৎসবের আয়োজন করছেন। শিবলি আল সাদিকের রিপোর্ট।
পর্যটন নগরী সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে এখন শীত মৌসুম ঘিরে উৎসবের আমেজ। বিভিন্ন পার্কে নানা আয়োজন করা হচ্ছে। পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশিরাও। দুবাইয়ের মুশরিক পার্কে এমনই এক আয়োজন করে টাঙ্গাইল সমিতি, যেখানে অংশ নেয় কয়েকশো প্রবাসী। অনুষ্ঠানে সমিতির সদস্য ছাড়াও বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, মিশন কর্মকর্তা, ব্যবসায়ী, পেশাজীবী, সাংবাদিক, রাজনীতিবিদ অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই আয়োজনে বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা খাবারের ব্যবস্থা ছিল। এছাড়া শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার দেখা মেলে এই উৎসবে। প্রবাসের মাটিতে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরার জন্য এমন উৎসব এক অনন্য উদাহরণ, যা নতুন প্রজন্মের মধ্যে বাংলাদেশ নিয়ে জানার আগ্রহ তৈরি করে বলছেন আয়োজকরা। আপনাদের এই আজকের প্রোগ্রাম খুব সুন্দর ছিল, গোছানো ছিল। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, আমরা অনেক খুশি, আনন্দিত। এইরকম সুন্দর পরিবেশে প্রোগ্রামে উপস্থিত হতে পারে আমাকে ধন্য মনে করছি। আগামীতেও টাঙ্গাইল সমিতি আরো বড় পরিসরে এরকম প্রোগ্রাম করবে। আপনাদের এই সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আগামী দিনে আমরা আপনাদের পাশে থাকব। মেলায় পরিণত হলো, পুরো টাঙ্গাইলবাসী মনে হয় এক খণ্ড টাঙ্গাইলবাসী এখানে এসেছেন এবং সাথে আমরা যারা বিভিন্ন জেলার লোকজন আমরা সমত হতে পেরেছি, ওনারা সুযোগ করে দিয়েছেন। এই জন্য টাঙ্গাইলবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের যে সামাজিক কাজকর্ম আপনারা করছেন, সত্যিকার অর্থে এটা কমিউনিটিতে আপনারা অনেক কিছু করেছেন, আমি যতদূর জানি দীর্ঘদিন যাবৎ। তো আপনাদের এই সামাজিক কাজকর্মগুলোকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। আমিরাতে শুধু টাঙ্গাইল সমিতি নয়, আরও অসংখ্য সামাজিক সংগঠন বাংলাদেশের সংস্কৃতিকে বিদেশের মাটিতে তুলে ধরতে কাজ করে যাচ্ছে। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। খেলার খবর। ফুটবল ফেডারেশনের কারো কাছে জিম্মি হয়ে থাকতে চায় না, তবে নারী ফুটবলারদের নিয়ে এখনই কঠোর হতে চায় না বাফুফে। ফুটবলার ও কোচের মধ্যে কেন দূরত্ব তৈরি হয়েছে তা খুঁজে বের করতে চান তদন্ত কমিটির প্রধান ইমরুল হাসান। এদিকে সমস্যা সমাধানে নারী উইংয়ের কোনো গাফিলতি ছিল কিনা তাও খতিয়ে দেখবে বাফুফে। কোচ ও ফুটবলারদের দ্বন্দ্ব সমাধানে দুপক্ষের সঙ্গে বসে সমাধানের পথ বের করার প্রত্যাশা ফুটবল ফেডারেশনের। দেশের মানুষ যেভাবে হচ্ছে মেয়েদেরকে কটূক্তি করতেছে, এটা আসলে মানে মেয়েদের জন্য হচ্ছে নেওয়াটা অসম্ভব। নারী ফুটবলারদের সঙ্গে কোচ পিটার বাটলারের দ্বন্দ্ব ছাড়িয়ে গেছে সব মাত্রা। কদিন ধরেই এই কোচের বিরুদ্ধে বিদ্রোহ করে যাচ্ছেন সাবজয়ী ফুটবলাররা। ইংলিশ কোচকে অপসারণ না করা হলে গণ অবসরের হুঁশিয়ারিও দিয়েছেন মাসুরা সাবিনারা। এরপর অবশ্য ঘুম ভাঙে ফেডারেশনের। জরুরি সভা ডেকে গঠন করা হয় 7 সদস্যের বিশেষ তদন্ত কমিটি। কি কারণে খেলোয়াড় এবং কোচের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, প্রথমে তা খুঁজে বের করতে চান তদন্ত কমিটির প্রধান ইমরুল হাসান। আমাদের মূল কাজটুকু থাকবে যে এই যে দূরত্ব তৈরি হয়েছে সেটা পিছনের কারণগুলো খুঁজে বের করা এবং এই সমস্ত ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে সে সমস্ত সুপারিশগুলো আমরা করব। গেল সাব চ্যাম্পিয়নশিপে নারী ফুটবলারদের সঙ্গে কোচের দ্বন্দ্ব আসে প্রকাশ্যে। তারপর থেকেই কোচকে নিয়ে নানা অভিযোগ করে আসছে ফুটবলাররা। প্রশ্ন ওঠে, সমস্যা শুরু হতেই কেন কোনো পদক্ষেপ নেয়নি নারী উইং? তাই এতে নারী উইংসের কোনো গাফলতি ছিল কিনা তাও খতিয়ে দেখবে 7 সদস্যের কমিটি। মহিলা একটা নারী উইং আছে ফুটবলে, এই নারী উইং এর ব্যর্থতা আছে কিনা সেটাও কিন্তু আমরা খতিয়ে দেখবো এই কমিটি। এদিকে নারী ফুটবলারদের অভিযোগও খতিয়ে দেখবে তদন্ত কমিটি। বেশ কিছু ফুটবলারদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগও সামনে এসেছে। তবে এ নিয়ে এখনই কঠোর হতে চায় না বাফুফে। কোচ ও ফুটবলারদের সঙ্গে বসে সমাধানের পথ বের করতে চায় ফেডারেশন। কোনো পক্ষের কাছে ফুটবল ফেডারেশন জিম্মি হয়ে থাকতে চায় না বলেও জানান ইমরুল হাসান। আমরা শুরুতে কঠোর অবস্থানে যেতে চাচ্ছি না, আমরা সব পক্ষের সাথে কথা বলে আমরা চাইবো। আপনারা জানেন যে মেয়েদের অবশ্যই বাংলাদেশ ফুটবলে একটা ভালো অবদান আছে, কিন্তু ভালো অবদান থাকা সত্ত্বেও এটা কারো কাছে বাংলাদেশ ফুটবল কিন্তু জিম্মি হয়ে থাকবে সেটাও কিন্তু একরকম ঠিক না। তো আমরা আশা করছি যে একটা সুন্দর সমাধান আমরা বুঝতে পারবো। নারী ফুটবলারদের সমস্যা সমাধানে নির্দেশনা সহ খোঁজ খবর রাখছেন বাফুফে সভাপতি তাবিদ আউয়ালও। আগামী 7 দিনের মধ্যে তদন্ত কমিটির রিপোর্ট জমা দেওয়া নিয়ে আশাবাদী কমিটির প্রধান। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। বাফুফে তদন্ত কমিটি গঠন করলেও নিজেদের অবস্থানে অনড় বিদ্রোহ করা 18 নারী ফুটবলার। কোনো অবস্থাতেই পিটার বাটলারের অধীনে অনুশীলন না করার হুঁশিয়ারি তাদের। এদিকে ফুটবলারদের সঙ্গে দফায় দফায় আলোচনা করেও সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে বাফুফের নারী উইং। বাফুফের বিভিন্ন সূত্রের খবর, সংযুক্ত আরব আমিরাতের ম্যাচ সামনে রেখে ক্যাম্পের বাকি ফুটবলারদের নিয়ে অনুশীলন চালিয়ে যাবেন কোচ পিটার বাটলার।
দীর্ঘদিন ধরে বেতন পান না দেশের নারী ফুটবলাররা। সাফ জয়ের পর যেখানে অন্য দলগুলো নিয়মিত খেলছিল ফিফা উইন্ডোর ম্যাচ, সেই সময়টা ছুটিতে কাটিয়েছিলেন সাবিনা কৃষ্ণারা। পাননি বাফুফে কর্তৃক ঘোষিত সাফ জয়ের বোনাসের টাকাও। তবে তা নিয়ে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ ছিল না সিনিয়র নারী ফুটবলারদের। যখনই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে অনুশীলন ক্যাম্পের ডাক দেন পুনরায় নিয়োগ পাওয়া ব্রিটিশ কোচ পিটার বাটলার, তখনই বিদ্রোহ করে বসেন 18 ফুটবলার। গণমাধ্যমে হাই প্রোফাইল কোচের বিরুদ্ধে আনা হয় ভয়াবহ সব অভিযোগ। কোচের সঙ্গে ফুটবলারদের পুরনো দ্বন্দ্ব থাকলেও একটি প্রশ্ন থেকেই যায়, বাফুফে ক্যাম্পে ওঠার 15 দিন পরেই কেন এমন সিদ্ধান্ত নিল সাফ জয়ীরা? তাহলে কি ফুটবলারদের ইন্ধন দিচ্ছেন তৃতীয় কোনো পক্ষ? তবে যাই হচ্ছে তা যে দেশের ফুটবলের জন্য মঙ্গলজনক নয় তা বলার অপেক্ষা রাখে না। প্রথম থেকেই এমন ঘটনার আঁচ করতে পেরে দফায় দফায় ফুটবলারদের সঙ্গে বসেছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তবে সমস্যা সমাধানে ব্যর্থ হন তিনি। আমি মেয়েদের সাথে সেভারেল টাইম কথা বলছি, একজন করে কথা বলছি, তার কেউ বাকি নেই, সবার সাথে কথা বলা। আমি ওদেরকে বারবার একই কথা বলছি যে এমন কোনো সিদ্ধান্ত নিও না যেটা তোমাদের জন্য একটা বড় ধরনের ক্ষতির কারণ হয়। এই সমস্যার সমাধানে তদন্ত কমিটি গঠন করা হলেও বিভিন্ন সূত্রের খবর পিটার বাটলারে আস্থা রাখতে যাচ্ছে বাফুফে। তবে নিজেদের অবস্থানে এখনো অনড় নারী ফুটবলাররা। তাদের এক দফা দাবি, প্রয়োজন হলে ক্যাম্প ছাড়বেন, তারপরও বাটলারের অধীনে করবেন না অনুশীলন। আমরা পিটার বাটলারের অধীনে ট্রেনিং করবো, আর বাকি যে করার না কেন আমরা ট্রেনিং করবো। যদি তা না হয় আমরা থাকবো না, সে থাকবে। আমাদের দাবিতে এক অনর, এক দাবি, তার অধীনে আমরা ট্রেনিং করবো না। এদিকে পিটার বাটলারের অধীনে অনুশীলন করতে আপত্তি নেই জাতীয় দলের ক্যাম্পে থাকা বাকি ফুটবলারদের। তদন্ত কমিটির সমস্যা সমাধানের আগ পর্যন্ত তাদের নিয়েই অনুশীলন চালিয়ে যাবেন পিটার বাটলার। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এই ছিল প্রবাসী সময়ে, সঙ্গে থাকুন সময়ের।